আচ্ছা হয়েছে নে কর ওই দিক দ্বারা কথা শর্টকাট কর আমার করুন। হ্যাঁ, পুরা সকাল মানে কুয়াশাচ্ছন্ন ছিল, এখন একটু, এখন রোদ উঠছে, এখন হালকা একটু রোদ উঠছে। হালকা রোদ না, ভালোই রোদ উঠছে। এই সাইডে দাঁড়া, এই সাইডে থেকে আসবে, এই সি করতে পারবে। আর নে কর। বহুদিন পরে দেখা আবার জিতু ভাইয়ের সাথে, শিরুন ভাই। শিরুন ভাই একটা গল্প আছে, আমরা গল্প না, এই যে এই বাড়ি দেখ, এই বাড়ির যে মালিক, ও তার নাম আমি। আচ্ছা, এখানে আমি বিদেশের, হ্যাঁ, হ্যাঁ বিদেশের জন্য রওনা দিছে, যাওয়ার জন্য। কিন্তু টিকিট তো ভুয়া দিয়ে দিচ্ছে। ওই যে হ্যাঁ, এজেন্সির ভুয়া টিকিট, বিমান ওরে ফেলায় গেছে গা, টিকিট করে দিচ্ছে। এখন তো টিকিটের জন্য ধরতে গেছে নাকি, এদিকে হ্যাঁ। আমার দিকে করে আমি বলি। আপনি কোন? যে এই বাড়ির ছেলেটা যে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার জন্য সে সৌদি আরব যাবে, তাই তো? সৌদি আরব না, কাতার সম্ভবত। কাতার। আচ্ছা, কাতার যাবে তো, কাতারের সবকিছু কমপ্লিট। তো কালকে মিলাদও দিছে দেখছিলাম, এই যে ইমাম সাহেব আসছে, ইমাম হুজুর আইসা দোয়া দূর করাইছে, সবার কাছ থেকে বিদায় নিছে, কথাবার্তা বলছে। তো আজকে এয়ারপোর্টে থেকে সে রয়ে গেছে, বিমান চলে গেছে, কারণ তার টিকিটটা নাকি তার ভুয়া টিকিট দিছে। এই ধরনের এই যে বাংলাদেশে যারা ফ্রড প্রতারক এজেন্সি আছে, টাকা নিয়ে মানুষের সর্বস্ব ধ্বংস করে দেয়। একটা মানুষ বিদেশ যেত 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা লাগে, এইভাবে নিয়ে টাকা পয়সা নিয়ে তারপরে এই মানুষগুলো, এই টাকা নেওয়া মানুষগুলো, এই প্রতারকগুলারে ধরতে গেলে অনেকে ধরতে পারে না। বিভিন্ন ধরনের পক্ষপাতদুষ্ট বিভিন্ন ধরনের দুর্নীতি, এটা অনেক বড় একটা দুর্নীতি। তো এই দুর্নীতিটা কবে বন্ধ হবে, সরকারের প্রতি খুব দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে এই দুর্নীতিগুলো বন্ধ হয়। কারণ একটা মানুষ সর্বশান্ত হয়ে যায়। রোদটা এদিকে আসলে ওদিকে হবে। তা আমার ভাই, আমার এই দাদার ফ্যামিলি রিলেটিভ, আমার দাদার ফ্যামিলি রিলেটিভ হলো, আমার সাথে গতকালকে কথাবার্তা হয়েছে। একটা ইন্টারভিউ করার জন্য, একটা মানে আমার একটা লাইফের একটা ছোট একটা ঘটনা শেয়ার করার জন্য, আমার একটা মানে রুড়ো অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য সে তার সাথে কথা হয়েছিল। তো আমার যে রুড়ো অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে আমি 2017 সালে মানে আমি হারায় গেছিলাম, আমি হারায় গেছিলাম। তো এই হারায় যাওয়ার কথাটা আর কি সে জানার জন্য খুব উদ্গ্রী হয়ে আছে। তো 2017 সাল যখন ছিল, তখন বাংলাদেশের যেই গভর্নমেন্ট ছিল সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট 2017 সালে। তা আমি ছোটোখাটো জব করি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, প্রাইভেট চাকরি করি, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের চাকরি, এটা সবাই জানে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যে চাকরিটা, এগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং চাকরি। তো ওই চাকরি শুরু করলাম আপনার 2008 সাল থেকে আর কি। 2007 সালে আমার BBA ফাইন্যান্স অনার্স মাস্টার্স আর কি, ফাইন্যান্সে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়, আমার শিক্ষা জীবন শেষ। তারপরে আমি জবে ঢুকি, প্রাইভেট চাকরিতে জয়েন করি, খুবই ছোটোখাটো বেতনে আর কি, অতি স্বল্প বেতনের চাকরি। তো তখন যখন আমি ব্রাকে জয়েন করি, ব্রাক ব্যাংক সেলস এক্সিকিউটিভ আর কি, এক্সিকিউটিভ নাম কার্ডে লেখা ছিল। তো তখন 6,000 টাকা বেতন দিত ব্রাক ব্যাংক, 6,000 টাকা বেতন দিত, আর কমিশন ছিল, কমিশন গাড়ির লোন ডিসবার্স করতে পারলে কমিশন দিত আর কি, যেটা হচ্ছে তাও একটা স্ল্যাব আছে আর কি, এরকম ধরনের একটা ব্যাপার। পরে 1 মিনিট লাইনে থাকে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভালো আছেন? আমি তো গ্রামে আসছি ভাই, গ্রামের বাড়ি আসছি। তো আপনাকে ওই যে ছবিগুলো তুলছিলাম, যে আপনার অনেকগুলো ছবি তুলছিলাম,
ডাক্তার মিল্টন ভাইয়ের সাথে আপনি ছিলেন। ওই ছবিগুলো সব দিয়েছি, আপনি দেখেন, হোয়াটসঅ্যাপটা দেখেন। হ্যাঁ? আর আপনি ভালো আছেন তো ভাই? আপনিও অসুস্থ মানুষ। যাক, আপনি সুস্থতা কামনা করি। আপনি তো স্ট্রোকের পেশেন্ট, একটু সাবধানে থাকেন, একটু গরম টরম কাপড় পরে থাকেন একটু ভাই। হ্যাঁ বলেন ভাই, তাহলে এখন কি মানে কিছু বলবেন আমাকে? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, উনি তো ডাক্তার মানুষ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে দোয়া করেন, দোয়া করেন, তাহলে এসে তারপরে কথা বলি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো ওই যে ঢাকা মিরপুর থেকে একজন বড় ভাই, উনি স্ট্রোকের রোগী, উনি আমাকে খুব পছন্দ করে, লাইক করে। ওনার বাসা জি ব্লকে আর কি, মিরপুর 1 নম্বর জি ব্লকে। উনি অনেক বয়স সিনিয়র ভাই, আমাদের প্রতিবেশী। উনি রাইট নাও যেটা বলছিলাম, তো ব্র্যাক ব্যাংকে জব শুরু করলাম, মাত্র বেতন দিবে 6,000 টাকা, পকেট খরচ আর কি, মার্কেটিংয়ের চাকরি, গাড়ির লোন ডিসবার্স করা, এই প্রাইভেট কার, তারপরে আপনার মাইক্রোবাস, জিপ গাড়ি, এগুলা দেয়। তখন গাড়ির লোনের জন্য সর্বোচ্চ 20 লাখ টাকা দিত। তো এই চাকরিগুলো করতে করতে আর্থিক প্রতিষ্ঠানে চাকরিগুলো করতে করতে আপনার এই 17 সালের দিকে এই হঠাৎ করেই আমি আর কি মিসিং হই বলতে মিরপুর 1 নাম্বার একটা মুক্তিযোদ্ধা মার্কেটের উপর থেকে আমার একটা ইন্টারমিডিয়েট একটা বন্ধু ছিল, তার নাম রাজীব। তার বাবা ভৈরবের চেয়ারম্যান ছিল সিলেটের, রাজীব। ও আর কি আমার ইন্টারমিডিয়েট ক্লাসমেট, আমরা একসাথে পড়ালেখা করি। ও ইন্টারমিডিয়েটে মানে পাশ করতে পারে না, আমি পাশ করে চলে আসছি। তো তারপর 17 সালে তার সাথে আবার দেখা হলো। দেখা হওয়ার পরে সে বললো যে সে একটা রেসিডেন্সিয়াল হোটেল, গোল্ড স্টার নাম, এটা দিয়েছিল। তো ওইখানে সে ডাইরেক্টর, সে ওয়ান অফ দ্য ডাইরেক্টর, আরও অনেকে আছে। তার সাথে যাই, উদ্বোধন হলো, উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন হলো। এই উদ্বোধন হওয়ার পর তার সাথে নতুন বছরের উদ্বোধন হলো, তার সাথে যাই। তখন যাওয়া আসার মধ্যে দিয়েই তখন ওইখান থেকে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ 4 থেকে আমাকে নিয়ে যায়। কোনো প্রকার নোটিশ নাই, কোনো প্রকার কিছু নাই, একটা হঠাৎ করেই আর কি সাডেনলি আমাকে নিয়ে গেল র্যাপ পরিচয়। আচ্ছা, যাক, গেলাম। যাওয়ার পরে দেখলাম যে যখন চোখ মুখ খুলছে, তখন দেখলাম যে ওরা সত্যি সত্যি র্যাব আর কি। তো এরপরে আমার বাসা বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা তো জানি না। তো ওইখানে আপনার বন্দি দশা একটা রুম, ওইটাকে আয়নাঘর বলে আর কি, ওটাকে আয়নাঘর বলে। তো আমার এই যে ভাই লাইভ করতেছে, এরা সহ আমার গ্রামের সকল গ্রামবাসী, এই যে চতুর্দিকে একটু দেখ, এই যে এইদিকে বাড়ি, এদিকে আমার নানাদের ফ্যামিলি, এখানে এই এরিয়াতে এদিক থেকে আমার মুখের দিকে দেখা ট্রাক আসতেছে, আওয়াজ হচ্ছে। এইটুক এরিয়ার মধ্যে 1,000-5 ভোট আছে, 1,000-5 ভোট আছে। তোর মোবাইল বন্ধ কেন? 5,000-এর মতো ভোট আছে আর কি এই এলাকায়। তো 5,000 ভোটের মধ্যে সবাই আমাদের রিলেটিভ। তো সবাই আমার জন্য দোয়া করছে যে আমি কোথায় হারায় গেছি, খবর নাই, কোনো খবরই ছিল না, সোজা কথা কোনো খবরই ছিল না যে আমি যে কোথায় গেছি, কি হয়েছে না হয়েছে, কোনো খবরই ছিল না। পরে এই যে গ্রামের মানুষ, গ্রামের আত্মীয় স্বজনরা সবাই আমার জন্য দোয়া করছে, সবাই দুঃখ করছে। হুজুরের কাছে গেছে, গণকার কাছে গেছে। তো আমার ঢাকায় এই শালি থানায় তৎকালীন সময় একটা জিডি করা হয়। জিডি করার পরে পরে আর কি খুঁজতে তো মানুষ আল্লাহর লাগুরও পায়, আল্লাহরেও পায়, যদি সে মনোযোগ দিয়ে খুঁজেন, আপনার নিয়ত সই থাকে, খোঁজ করে, সে আল্লাহরেও পাওয়া যায়। তো যাক, পরে আমাকে খুঁজে বের করছে যে আমি র্যাপ 4-এ আসি আর কি। তো র্যাপ 4-এ আসি আয়নাঘরে। তো যাক, পরে
আয়নাগরের বর্ণনা তো আসলে দেওয়ার মতো কিছু নাই। ওইখানে যাওয়া মানে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মৃত। তো যাক, ওইখান থেকে বাবা 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এই গ্রাম, এই যে আমার দাদার বাড়ি, এই যে দাদার বাড়ি, এইটা আমার দাদার বাড়ি। এই দাদার বাড়ি থেকে রামগঞ্জ কলেজ থেকে আব্বা পড়ালেখা করে। হ্যাঁ, রামগঞ্জ সরকারি কলেজ থেকে পড়ালেখা কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্বা ভর্তি হয় 74 সালে। এই 74 সাল থেকে ঢাকা শহরে আমরা বসবাস করতেছি। তো আব্বা যাক অনেক কষ্ট করে দৌড়াদৌড়ি করে, তারপর ওই মামা আছেন, মামারাও মানে খোঁজখবর নিয়ে আমাকে যাক বের করে ফেলছে। আমি আছি। পরে একটা সময় পরে আমাকে বাসায় নিয়ে আসা হয়। ওইখানে থেকে খুব অসুস্থ হয়ে গেছিলাম, খুবই অসুস্থ ছিলাম। তো বললো আর কি, আমি বাড়িতে আসার পর ওই আমার মামার ওয়াইফ বললো, মামানিরা বললো, ওনার চাচিরা, যে গনকার কাছে গেছে, হুজুরের কাছে গেছে। হুজুর বলছে যে আছে কিন্তু মরে নাই আর কি, আছে এরকম একটা ব্যাপার। হয়ে গেছে, হ্যাঁ, কল আইসা, সেই কারণে আসলে লাইভ করলে এই করতে হয়। তো তারপরে আসলাম, এই যে একটা আমার একটা জীবনের একটা গেছে আর কি, আমার জীবনের যে একটা মুহূর্ত ওই টাইমে গেছিল। তো আজও আমি জানি না কেন আমাকে এই মানে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হইতে হয়েছে, আজও আমি জানি না। আমি যাতে, আমার নাম হচ্ছে ডাকনাম শিরন, আমি শিরন নামে ডাকনামে পরিচিত ঢাকা সহ আমার গ্রামের সব জায়গায়। আর একাডেমিক নাম হচ্ছে আমার জিয়াউর রহমান। আমার জন্ম 1979 সালের সেপ্টেম্বর মাসের 16 তারিখ আমার জন্ম। আর ওই টাইম থেকে জিয়াউর রহমান একটা ভাইবের ছিল, ওই আমার নামটা ওইভাবে জিয়াউর রহমান রাখা হয়েছে, একাডেমিক নেই। তো এই জিয়াউর রহমান নামটা অনেকেই আমাকে বলছে যে জিয়াউর রহমান নামটাই নাকি একটা মানে থ্রেটের সিচুয়েশন ছিল। তো জিয়াউর রহমান নাম তো এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, আমার নাম জিয়াউর রহমান, আমার নেতার নাম জিয়াউর রহমান। তো জিয়াউর রহমান যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি আর্মি পার্সন ছিল। জিয়াউর রহমান বাংলাদেশে আর্মি পার্সন ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর্মি পার্সন ছিল। তো এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যুদ্ধ কমপ্লিট করে স্বাধীনতার ঘোষণা রেডিওতে দিয়েছে, ওনার ভয়েসেই রেডিওতে স্বাধীনতার ঘোষণা হয়েছে। ঘোষণা দেওয়ার পরে স্বাধীনতার ঘোষক জিয়া হিসেবে উনি পরিচিত। উনি বাংলার দেশের খাল খনন কর্মসূচি, এই যে খাল, আমাদের এখানে একটা খাল আছে, ডাকাতিয়া খাল খনন কর্মসূচি সাকসেসফুল করছে। তারপর জিয়াউর রহমানের দ্বারা তৎকালীন সময়ে ডেমোক্রেটিক আর কি, গণতান্ত্রিক যেই প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন তো আমরা ছোট ছিলাম, আমরা দেখি নাই। তবে আমরা এরশাদের স্বৈরাচার গণ অভ্যুত্থান দেখছি, স্বৈরাচার নিপাত গেছে, তখন নূর হোসেন মারা গেছিল, তার গায়ে লেখা ছিল স্বৈরাচার নিপাত যায়, গণতন্ত্র মুক্তিবাদ। তো বর্তমানে 24শে আগস্ট 2024 সালে 5ই আগস্ট থেকে একটা মানে রিভলিউশন হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা চলে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা চলে গেছে, ফ্যাসিস্ট ছিল। ফ্যাসিজমটা গ্রো হয়েছিল আর কি, বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে ফ্যাসিজম গ্রো হয়েছিল, ফ্যাসিস্ট চলে গেছে। তো ফ্যাসিজম আসলে কেউই চায় না, একটা ফ্যাসিস্ট কেউই চায় না। তো এখন জিয়াউর রহমান নামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ওতপ্রোত একটা সম্পর্ক। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, একটা জি মামা। তো এখন বর্তমানে বাংলাদেশ যেই আপনার প্রেক্ষাপটে আছে, পৃথিবীর মধ্যে
একটা বিরল ঘটনা ঘটে গেল। আপনার শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার সুযোগ্য পুত্র তারেক রহমান কোকো মারা গেছে, আরাফাত রহমান কোকো মারা গেছে। তার ফ্যামিলি আছে, ওনার রুহের মাগফিরাত কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আমি এখানে একটা লাইভে আছি, তুই তো আমার পারমিশন না নিয়ে আইসা পড়ছিস। তোরে ফোন দিছি, তোর মোবাইল বন্ধ। আচ্ছা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করি। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি। তারেক রহমান আসছে হোল বিশ্বে, সারা পৃথিবীর বুকে তারেক রহমানই একমাত্র ব্যক্তি যিনি এই ধরনের একটা রিসেপশন পাইছে। সারা পৃথিবীর কেউ এই ধরনের রিসেপশন পায় নাই। সারা পৃথিবীর কেউ এই ধরনের মানে একটা যে মানে ভালোবাসা তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষের, যে ভালোবাসার প্রতিফলনটা দেখা দিছে আপনার। সেখানে আমি ছিলাম। আমি ওই রাত্রে আমরা সবাই 3টার দিকে গেছি মিরপুর থেকে, ওইখানে ছিলাম, রাস্তায় ঘুমাইছি। তারপরে আপনার কেন গেছি, আমরা গেছি আমাদের নেতা আসতেছে, 17 বছর উনি দেশের বাইরে একটা স্টাক অবস্থায় ছিল আর কি। দেশ থেকে উনি চলে গেছে, নানা রকম প্রক্রিয়া, নানা রকম প্রসিডিউর, এগুলো আসলে এত মানে বড় একটা ব্যাপার। তারেক রহমান সাহেবের ওনাদের যেই মানে লেভেলটা, ওনাদের তারেক রহমান সাহেবের যে লেভেলটা, এই লেভেল আল্লাহ প্রদত্ত একটা লেভেল। ওই লেভেল সম্পর্কে হয়তো আমাদের জ্ঞানই নাই। ওনারা যে দেশ পরিচালনা করবে, যদিও আমি বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, এটা বুঝি যে কলকারখানার উন্নয়ন করা দরকার, বেকার সমস্যার সমাধান করা দরকার। তারেক রহমান সাহেব আসছে, তারেক রহমান সাহেব দেশের দায়িত্ব নেবেন, দেশের হাল ধরবেন, দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। সবাই ধানের শীষে ভোট দিলে তারেক রহমান সাহেব এসে আপনার এই এই নির্বাচনটা হয়ে যাবে। নির্বাচনটা হলে আমরা সবাই আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বসবেন দেশ পরিচালনার জন্য। একজন রাজনীতিবিদ, রাজনীতিটা হচ্ছে শিরোমণি, রাজনীতিটা হচ্ছে শিরোমণি, কারণ রাজনীতি ছাড়া কোনো প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। দেখেন একজন রাজনীতিবিদ একটা এলাকার যে কোনো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট যখন হয়, ওনার আন্ডারে মানে অনেক মসজিদ থাকে, অনেক মসজিদের যে পবিত্র ব্যক্তি ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তারপরে পীর সাহেবরা আছেন, পীর মা সাহেবরা আছেন, সবাই আছেন। তারপরেও সবাই এমপি সাহেবের কাছে যান, মন্ত্রী সাহেবের কাছে যান বিভিন্ন ডেভেলপমেন্টের কাজের জন্য। তো উনি হলো আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সুযোগ্য সন্তান। উনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন, এবং প্রাইম মিনিস্টার হয়ে পুরা পৃথিবীতে যেহেতু এই ধরনের কেউ পায় নাই, এই ধরনের একটা এই রিসেপশন, এই ধরনের একটা সম্বর্ধনা, স্বদেশ প্রত্যাবর্তনের সম্বর্ধনা পায় নাই। আমরা ছিলাম ওই রাতে এয়ারপোর্টে, আমাদের কাওলাতে ছিল, আমাদের অবস্থান ছিল, সব কিছু সেট আপ করে দিছে। তারপরও হোল বাংলাদেশের লোকজন গেছে, তো মিলেমিশেই সবাই থাকতে হয়েছে ওইখানে। আমরা ছিলাম সবাই মিলেমিশে, ছোট অল্প জায়গার মধ্যে মানুষ অনেক বেশি ছিল, তো আমরা সবাই মিলেমিশেই ছিলাম এক ভালোবাসার জন্য ওইখানে ছিলাম। তো এই যে 2017 সালে আপনার আমার সাথে যে ঘটনাটা ঘটলো, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাকে নিয়ে গেল, র্যাব4 আমাকে নিয়ে গেল, কোনো নোটিশ ছাড়া আমি হারায় গেলাম। আমার ফ্যামিলিতে কি যে একটা আহাজারি, আমার মতো ছেলে, আমার মতো জিয়াউর রহমান, আমার মতো একজন ছেলেকে নিয়ে যেই একটা মানে সবাই দোয়া করছে, সবার দোয়ায়, সবার ভালোবাসায়, এবং সবার, আমার মায়ের দুঃখ দুর্দশা। আমার বাবা তখন জীবিত ছিল, হ্যাঁ, আমার বাবা করছেন, কষ্ট করছেন, এই যে দৌড়াদৌড়ি করছেন, জানে মালে, টাকা পয়সা, ক্যারিয়ার, আমার চাকরির জীবন, আমার ফ্যামিলি, আমার বাবা মা, ভাই বোনের যেই একটা আমরা সিচুয়েশনের মধ্যে ছিলাম তখন, ওই সিচুয়েশনটা আসলে এই তারেক রহমানদের ফ্যামিলি, জিয়া পরিবারের দিকে আমরা যদি দেখি যে কি যে একটা অত্যাচার, এরকম অত্যাচার হয়েছে, এই অত্যাচার থেকে ওভারকাম করে
তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন, তারেক রহমান সাহেব এই ছোটন তারেক রহমান সাহেব বাংলাদেশে যে আসছে, হ্যাঁ আমরা তো তার জন্য দোয়া করি, খালেদা জিয়ার জন্য দোয়া করি, বেগম খালেদা জিয়ার জন্য 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হ্যাঁ, এই যে ওনাদের পরিবারের উপর যে অত্যাচারটা হয়েছে, আরাফাত রহমান কোকো তো মারাই গেছে, তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। জিয়াউর রহমান সাহেবকেও মেরে ফেলছে। তারপরে বিগত দিনে শেখ মুজিবুর রহমান সাহেব ছিল, মানে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় যেই একটা ঘটনা, এই দেশটা অনেক বড় ধরনের আপনার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। এই দেশ পাওয়ার পরে কি দরকার ছিল এরকম ফ্যাসিজম একটা অবস্থান তৈরি করার? এই শেখ হাসিনা কি দরকার ছিল খামাখা এইটা কইরা, অত্যাচার কইরা আমাদের মতো মানুষগুলো, আমার মতো মানুষে এরকম একটা পরিস্থিতি ফেস করতে হয়েছে। আর জিয়া পরিবারের মতো অত্যাচার তো আর কেউ হয় নাই, আমরা অত্যাচারিত হয়েছি। তো এখন হারাই গেছিলাম। এই যে ভাইরা সবাই দোয়া করছিল, বিদায় আমি চলে আসছি। আজকে এই লাইভটা করছি, সরাসরি লাইভ করছি, কারণ এই মানুষ এতটাই মানে অস্থিতিশীল হয়ে গেছিল যে ছাত্র সমাজ, ফ্যাসিজম, এর আগে স্বৈরাচার নিপাত গেছে এরশাদের, তারপরে নিপাত গেল ফ্যাসিজম শেখ হাসিনা, এরা চলে গেছে একদম। ফ্যাসিজম বাংলাদেশ থেকে মানে চিরতরে বিদায় হয়ে যাক। তারেক রহমান সাহেব দেশের হাল ধরে আমাদের মতো যারা দুস্থ নিপীড়িত, আমরা আজকে দুস্থ হয়ে গেছি, দুস্থ হয়েছি, নিপীড়িত হয়েছি, তারপরও পারিবারিক একটা অবস্থান আছে বিদায় আল্লাহ পাক, আল্লাহর রহমতে আসি। এখন সবার দোয়া করছে, যেহেতু আমার দ্বারা আমি যেখানেই যাই সেখানে যাতে একটা ভালো এনভায়রনমেন্ট থাকে। আমি ফাইন্যান্সে বিবিএমবি করছি, বাংলাদেশে যাতে তারেক রহমান সাহেব ইন্ডাস্ট্রি করতে পারে, বড় হসপিটাল করতে পারে, গরিব দুঃখী মানুষ যাতে মেডিকেলের সুবিধাটা পায়, মেডিসিন খাইতে পারে, ওষুধ খেতে পারে। আমি একটা পলিসি থটস আর কি, আমার একটা পলিসি, যেটা হচ্ছে বাংলাদেশের যতগুলা মসজিদ আছে হোল বাংলাদেশে, ঢাকা সহ, ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং, আপনার রাজশাহী, লক্ষ্মীপুর, নোয়াখালী, যত বিভাগ আছে, যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে যদি সরকার আপনার এই কিছু ওষুধ বিনামূল্যে, মানে মসজিদগুলোকে যদি দাতব্য চিকিৎসালয়ের আওতায় নিয়ে আসে, তাহলে আমি মনে করি বাংলাদেশের মানুষ ভাতে মাছে মানুষ। আপনার খেতে ধান হয়, এই ধান মানুষ গোলা বইরে নেয়, ভাত খায় এবং ভাত মাছ খায়। কিন্তু পরে দেখা গেছে যে যখন অসুস্থ হয়, এই একটু ওষুধ খাবে, ওষুধ খেয়ে তাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করবে। এই যে স্বাস্থ্য খাতটাকে আমি আশা করি যে এই স্বাস্থ্য খাতটা উন্নয়নের জন্য এই ধরনের একটা পলিসি আমার মাথায় আসছে, আমি এটা জানাইতে চেয়েছি, জানালাম। তারেক রহমান সাহেব দায়িত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর কি, বিএনপি, আমি ছাত্র জীবনে আমি যখন তেজা কলেজে পড়ালেখা করছি, তেজা কলেজে যখন ফাইন্যান্সে আমি পড়ালেখা করছি, তখন আমরা প্রথম সারির নেতা ছিলাম, ছাত্র দলের প্রথম সারির নেতা ছিলাম। পরে তো মানে 111 আসলো, 111 এসে বন্ধই করে দিল, সংসদ বন্ধ করে দিচ্ছে, আর রাজনীতি করার কোনো সুযোগও ছিল না, কিছুই ছিল না। তো ফার্ম গেটে তখন আমরা প্রথম শ্রেণীর নেতা হিসেবে ওইখানেও আমরা মানে পড়ালেখা করে আসছি। আর বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি যে তেজা কলেজটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেজা কলেজ আর কমার্স কলেজ মিলিয়ে ফাইন্যান্স সাবজেক্টটা তখন ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল, কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 2টা বিশ্ববিদ্যালয় ছিল। তেজগাঁ কলেজ প্রথম ব্যাচ আমি ফাইন্যান্স, আর কমার্স কলেজে ছিল আগে থেকে। এই 2টা বিশ্ববিদ্যালয় কাম কলেজের মধ্যে আমরা মাত্র 19 জন ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছি। তেজগাঁ কলেজের মধ্যে আমি একা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছি, এই ফাইন্যান্স ইংলিশ মিডিয়ামে আমি এক্সামটা দিয়েছি তেজগাঁ কলেজ থেকে, আর কমার্স কলেজ থেকে দিয়েছিল 18 জন। এই 19 জনের একটা মানে আমরা ছাত্রছাত্রী মিলে আমরা পড়ালেখা কমপ্লিট করে তারপরে আমি জবে যাই। জবে যাওয়ার পরে 2017 সালে আপনার আমি এই যে র্যাপ 4-এ চলে যাই, যেটাকে আয়নাঘর বলে, আয়নাঘরে চলে যাই। ওইখান থেকে মিসিং হওয়ার পরে জানে মালে অসুস্থ হয়ে, সেই অসুস্থতা, সেই মানসিক যে টেন্ডেন্সি, সেই একটা যে আপনার ফোবিয়া, যে কি বলে এটাকে ট্রমাটাইজ বলে, ফোবিয়া বলে, যে ব্রেইনে যে একটা ভীতিকর অবস্থা,
এবং ব্রেইনে যে একটা মনে করেন যে সেন্টিমেন্ট, যে একটা মনে করেন দুঃখ, যাতনা, যন্ত্রণা, পেইন, কষ্ট, সব কিছু মিলিয়েই মনে করেন যে একটু যাতে মেন্টালি ফার্টেলভাবে চলতে পারি, আল্লাহর কাছে দোয়া করি। যেই চ্যালেঞ্জ ওভারকাম করছি, হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো গতি নেই। আমাদের মতো মানুষের জন্য আল্লাহ ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ, এখন অবশ্যই যাতে ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ প্রদর্শন নিয়ে মানব সেবায় নিজেকে কাজ করতে পারি, যে দুস্থ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মতো কিছু করতে পারি, এই তৌফিক আল্লাহ যাতে দেয় আর কি। আমি আবারও বলতেছি, রাজনীতির শিরোমণি, রাজনীতি ছাড়া কোনো কিছু উন্নয়ন সম্ভব হয় না। তো তারেক রহমানের মাধ্যমেই উন্নয়ন হবে। যে যত যাই বলুক, মানুষের বিভিন্ন ধরনের এই পলিসি নিয়েই মানুষ এগিয়ে যায়। তারেক রহমান পুরুষ মানুষ, ইয়াং জেনারেশনের আমাদের স্বপ্ন। তারেক রহমান হচ্ছে আমাদের স্বপ্ন, বাংলাদেশের স্বপ্ন। তারেক রহমান দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে আমাদের এই বাংলাদেশকে, যেহেতু তারেক রহমান একমাত্র ব্যক্তি যে হোল ওয়ার্ল্ডের মধ্যে এই ধরনের রিসিপশন কোনো নেতা পায় নাই, কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি এই ধরনের রিসিপশন পায় নাই। যেহেতু তারেক রহমান পাইছে, তার মানে কি আল্লাহর খাস বরকত রহমত আছে। এই তারেক রহমান সাহেবকে দিয়ে বাংলাদেশকে উন্নয়ন সম্ভব, বাংলাদেশের জনগণের মুক্তি সম্ভব, উন্নয়ন সম্ভব, টেনশন ফ্রি থাকা সম্ভব। এবং সর্বোপরি এই বাংলাদেশটাকে পৃথিবীর বুকে, মানে আজকে তারেক রহমানের মাধ্যমে পৃথিবীর সবাই বাংলাদেশকে হাইলাইটস হবে, যে একমাত্র তারেক রহমানের মাধ্যমে, যে এত কোটি কোটি মানুষ এত স্বল্প একটা জায়গার মধ্যে অ্যাকোমোডেশন নিয়ে আপনার থেকে আপনার মানুষের যেই ওযু করা, নামাজ পড়া, ইস্তেঞ্জা করা, আপনার খাওয়া দাওয়া, মানুষ কেন কিসের আশায় ছিল? স্বপ্ন। এই স্বপ্ন দেখার জন্য, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারেক রহমান নিয়ে যাওয়ার ড্রিম। আমাদের স্বপ্নের পুরুষ হচ্ছে তারেক রহমান, ভালোবাসার মানুষ হচ্ছে তারেক রহমান। আমাদের বাংলার উন্নয়নের মূল চাবিকাঠি তারেক রহমানের কাছে। আমার মতো কত মানুষ তো আয়নাগর গিয়ে হারায় গেছে, অনেকে তো ভাই কিংবা অনেকের ফ্যামিলির গার্ডিয়ান খুঁজেও পায় নাই, অনেকে মিসিং। এই যে যেমন শেয়ারটপ থেকে কার নিয়ে গেছিল জানি, সিলেটের যেই নামটা জানি কি ওনার, ইলিয়াস আলী সাহেব তো মিসিংই, খুঁজেই পাওয়া যায়নি। তারপরে আপনার সানজিদা ইসলাম তুলি, আমাদের 14 নং আসন, ঢাকা 14 নং আসন। হ্যাঁ মামা, দেখা একটু ওনার দেখা। মামা আসি, ভালো, তোমার শরীর ভালো? ঠিক আছে মামা, একটা ই করতেছি আর কি। হ্যাঁ, দেখা হবে না মামা, দিব বিকালে। হ্যাঁ, তোরা তো আমি খাওয়াই, চাটা সবসময় খাওয়ামো, দিমু কিছু। তো এই হলো অবস্থা আমাদের বাংলাদেশের মানুষের। যে আমার মামা একজন দুস্থ নিপীড়িত, উনি এক সময় ব্যবসা বাণিজ্য করতো আপনার ফিল্ম লাইনে, ওনার ভিডিও ক্লাব ছিল, ভিডিও ক্লাবের ব্যবসা করছে। তারপরে এই যে বাংলাদেশে আসলে রিহ্যাবিলিটেশন দরকার। অনেকে বলে যে মাদকের 6 লাভ হয়ে গেছে গা। হ্যাঁ ঠিক আছে, মাদক 6 লাভ হয়েছে, যারা মাদক কারবারিরা খারাপ, এইসব খারাপ লোকদের সংস্পর্শে যাওয়া ঠিক না। আমি নিজেও রিডক্স করা, রিহ্যাবিলিটেশন রিডক্স করা একবার 2000 সালে করে, বাস আমি আর করি নাই। সঙ্গদোষে কিংবা সহজলভ্যতার কারণে শেষ হাফে যাবে। আচ্ছা, তাহলে তারেক রহমানের প্রতি সম্মান প্রদর্শন পূর্বকভাবে আল্লাহ সকলকে সুস্থ রাখুক, তারেক রহমানকে সুস্থ রাখুক। বাংলাদেশ জিন্দাবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।